রেডিও মিলনের আজকের নিবেদন ইন্দ্রনীল সান্যালের উপন্যাস অপারেশন ওয়ারিস্তান অন্তিম পর্ব। বইটির প্রকাশক পত্রভারতী। লেখক ডক্টর ইন্দ্রনীল সান্যালকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। উপন্যাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে ইন্দ্রনীল সান্যালের উপন্যাস অপারেশন ওয়ারিস্তান অন্তিম পর্ব, প্রথম ভাগ। হাওড়া, ইন্ডিয়া, 2রা অক্টোবর, সকাল 11:30। মেল ট্রেনটা এগিয়ে আসছে। পিস্টন, ফিশপ্লেট, চাকা, ব্রেকের সম্মিলিত ধাতব শব্দে প্রথমার কান ফেটে যাচ্ছে, অথচ তার নড়ার ক্ষমতা নেই। ঝাঁপ মারার পরে দুই হাঁটু আর গোড়ালিতে এত জোরে লেগেছে যে সে বোধহয় আগামী 1 মাস হাঁটতে পারবে না। অবশ্য মৃত্যু যেখানে এক মুহূর্ত দূরে, তখন এসব ভেবে লাভ নেই। কিন্তু দুজনকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিল একটা ছেলে। যারা প্ল্যাটফর্মে ঘুরে বেড়ায়, আঠা শুঁকে নেশা করে, ফেলে দেওয়া মিনারেল ওয়াটারের বোতল কুড়িয়ে ঝোলায় ভরে, নোংরা জামাকাপড় পরে থাকে, দিনের পর দিন স্নান করে না, এইরকম একটা ফচকে ছেলে। প্ল্যাটফর্ম থেকে এক লাফে নেমে বছর 12 ছেলেটা এক হাতে গণেশের এবং অন্য হাতে প্রথমার ঘাড় ধরল। তারপর অমানসিক গায়ের জোরে দুজনকে খাড়া করল। ট্রেন আর 5 ফুট দূরে। ড্রাইভারের আতঙ্কিত মুখ দেখে বোঝা যাচ্ছে ব্রেক পুরো চাপার পরেও সে ট্রেন থামাতে পারেনি। গণেশ এতক্ষণে হুঁশে এসেছে। সে দৌড়ে গিয়ে প্ল্যাটফর্মে দুহাতের ভর দিয়ে ওপরে উঠতে গেল। তার আগেই দাঁড়িয়ে থাকা যাত্রীরা গণেশকে হ্যাঁচকা টানে ট্রেনের মরণ কামড় থেকে দূরে সরিয়ে নিয়েছে। প্ল্যাটফর্মের নিরাপত্তায় গণেশ দাঁড়িয়ে। সেই জায়গা পেরিয়ে আরও ফুট 3 গিয়ে মেল ট্রেন অবশেষে দাঁড়ালো। প্রথমাকে বাঁচানোর চেষ্টা তাহলে বিফল হলো। ট্রেনটা আসার আগের মুহূর্তে ছেলেটা প্রথমাকে ধাক্কা দিয়ে রেল লাইনের ডান দিকে সরিয়ে দিয়েছে এবং নিজেও সরে গিয়েছে ডান দিকে। তারপর দুজনে দুই ট্রেনের মাঝখানে শুয়ে পড়েছে। ট্রেন দাঁড়ানোর পরে তড়াক করে উঠে পড়ল ছেলেটা। আমার নাম সিন্টু, তোমার নাম কি? প্রথমা। ঢপের নাম। চলো চলো চলো, ট্রেনে উঠি। প্রথমাকে অবাক করে ট্রেনের চাকা, স্প্রিং, হাতল এইসব জায়গায় পা দিয়ে মেল ট্রেনে চড়ে সিন্টু। বন্ধ দরজার রেলিংয়ের ফাঁক দিয়ে ভেতরে হাত গলিয়ে দরজার ছিটকিনিটা খুলে দেয়। উঠে আছো বন্দি। তার দেখা দেখি আঁচড়ে বেয়ে প্রথমাও ট্রেনে চড়ে। যাত্রীদের ডিঙিয়ে লাগেজ মারিয়ে কুলিদের গালাগালি শুনতে শুনতে অন্য দিক দিয়ে নেমে আসে। দূরপাল্লার ট্রেন থেকে ভারী ভারী লাগেজ নিয়ে যাত্রীরা নামছে। কুলিদের সঙ্গে শুরু হয়ে গেছে দর কষাকষি। অনেকে বাড়ির লোকেদের জড়িয়ে ধরছে। প্ল্যাটফর্ম জুড়ে খুশির হাওয়া। তার মধ্যেই দাঁড়িয়ে রয়েছে গণেশ। গণেশের প্যান্ট ধরে কেউ একটা টানছে। গণেশ চোখ খোলে। সেই বাচ্চা ছেলেটা যে তাদের বাঁচাতে রেল লাইনে ঝাঁপ দিয়েছিল। ছোকরার চোখে ঝলমলে হাসি। হাতের ইশারায় মেল ট্রেনের কামরা দেখাচ্ছে। গণেশ দেখল কামরা থেকে দৌড়ে নেমে আসছে প্রথমা। প্রাণে বেঁচে যাওয়ার জন্য আনন্দ হওয়া উচিত, কিন্তু প্রথমার মুখে আতঙ্কের ছাপ। যাত্রী এবং বাড়ির লোকেদের এক ধাক্কায় সরিয়ে সে দৌড়ে এলো গণেশের কাছে। দুজনের হাত ধরল। পালাও পালাও, বালাজি আসছে, পালাও। গণেশ আবার দৌড় লাগায়। হাতের মুঠোয় ধরা প্রথমার হাত। ফেরিওয়ালা, কুলি, যাত্রী, ভবঘুরে সবাইকে অবাক করে দৌড়তে থাকে 3 জনে। 12 নম্বর প্ল্যাটফর্মে লোকাল ট্রেন দাঁড়িয়ে। সেই ট্রেনের কামরায় উঠে পড়ে গণেশ। পাশেই 11 নম্বর প্ল্যাটফর্ম। সেই লাইনেও দাঁড়িয়ে আছে একটা ট্রেন। দুটো ট্রেনের দরজা একটু আগু পিছু ভাবে আছে। গণেশ আর সিন্টু এক লাফে এই ট্রেন থেকে ওই ট্রেনে চলে যায়। প্রথমা ফিরে দেখল মেল ট্রেনের যাত্রীদের ঠেলে ভিড় কাটিয়ে এই দিকেই দৌড়ে আসছে বালাজি আর বুনো। ওরা প্রথমাকে দেখতে পেয়েছে। লাফাও লাফাও বন্দি। সাহসে ভর করে প্রথমাও লাফ দেয়।
11 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেনে পৌঁছানো মাত্রই 12 নম্বর প্ল্যাটফর্মের দাঁড়ানো ট্রেন চলতে শুরু করেছে। বালাজি আর বুনো এখন ওই ট্রেনে। তারা চলন্ত ট্রেন থেকে নিচে নামার চেষ্টা করছে আর ট্রেনটা স্পিড বাড়াচ্ছে। যা পাগলা, হাওয়াকে আয়। ওরা ঠিক নেমে পড়বে, তার আগে চল পালাই। 11 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দৌড়তে থাকে 3 জনে। ওরা মানে কারা? কেন, তোর কি দরকার? এখন ওরা বড় ঘড়ির তলায়। প্রথমা সিন্টুর কবজি চেপে ধরে। গণেশ দা, সিন্টুকে বকবে না। ও না থাকলে আমরা দুজনেই আজ অক্কা পেতাম। তা বুঝলাম, তুমি তো হিরোইন, কিন্তু এই লোকটাকে সাইড রোল। ব্যাট মারবো এক থাবড়া। নষ্ট করার মতো সময় নেই প্রথমা, আমরা এখন শিয়ালদা যাব, কিন্তু তার আগে বল তোর হাতের প্যাকেটে কি আছে? কেন? সাঁতরাগাছি স্টেশনে আমি আর তুই যখন এক কামরায় হলাম, তখন বালাজি কোথায় ছিল? রেল পুলিশের হাতে ধরা পড়েছিল। সাবওয়ে ধরে এখন সবাই হাঁটছে। যদি ধরে নিই যে রেল পুলিশ বালাজিকে 1 মিনিটের মধ্যে ছেড়েও দিয়েছিল, তাহলে ও ওই ট্রেনে উঠতে পারেনি। তাহলে আমাদের থেকে তাড়াতাড়ি হাওড়া স্টেশনে এলো কি করে? এ তো খুব সোজা গণেশ দা। সাঁতরাগাছিতে বুনো গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। আমাদের ট্রেন হাওড়া স্টেশনে ঢোকার আগে কারশেডের কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তার মধ্যে গাড়িতে হাওড়া স্টেশনে চলে আসা সম্ভব। মানলাম, কিন্তু কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে এটাও জানলো কি করে? এটাও সিম্পল গণেশ দা। ডাউন ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে আসছে এটা পাবলিক অ্যাড্রেস সিস্টেমে অ্যানাউন্স করে। কিন্তু আমরা কোন কামরায় আছি এটা কি করে জানলো? ফাঁকা ট্রেন, বালাজি সব কামরাই চেক করছিল। কিন্তু আমার প্যাকেটে কি আছে তার সঙ্গে এইসব প্রশ্নের কি সম্পর্ক? আমার ধারণা তোর ওই প্যাকেটে জিপিএস আছে। প্রথমার হাত থেকে প্যাকেটটা নিয়ে ঘাঁটাঘাঁটি করছে গণেশ। জিপিএস? সেটা কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম, ছোট্ট যন্ত্র যেটা স্যাটেলাইটের মাধ্যমে কানেক্টেড থাকে। তোর শার্টের বোতামের মধ্যে জিপিএস রেখে দিলে তুই টেরও পাবি না, কিন্তু বাড়িতে বসে কম্পিউটারের মনিটরে তোর অবস্থান নিখুঁত দেখতে পাবে মেঘনাথ। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। মোবাইলে ওইভাবেই বলে দেয় তুমি কোন এলাকায় আছো। ওরে বাস, হেভি বললি কিন্তু সিন্টু। মোবাইলের টাওয়ার লোকেশন থেকে ওইভাবেই ক্রিমিনাল ধরে পুলিশ। তোমার দেওয়া মোবাইল পলিথিনের প্যাকেটে রয়েছে, ওটা দিয়ে আমাকে লোকেট করছে না তো? আনলাইকলি। প্যাকেট থেকে মোবাইলটা বের করে প্রথমার হাত থেকে মোবাইল নিয়ে সাবওয়েতে ফেলে কমব্যাট বুটের লাথিতে চিপটা গুঁড়িয়ে দেয় গণেশ। মোবাইলটা ফেলে দেয় ডাস্টবিনে। প্রথমার প্যাকেটটা নিয়ে নীল শার্টের বোতাম, লাইনিং, পায়জামার ইলাস্টিক টিপে টিপে দেখে গণেশ। এগুলোই জিপিএস নেই, তবে এগুলো ফেলে দেওয়াই ভালো। প্রথমা প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দেয়। সিন্টু ডাস্টবিন থেকে মোবাইলটা তুলে নেড়ে চেড়ে কি যেন দেখছে। এই, তুই আমাদের সঙ্গে আসছিস কেন? বাড়ি যা। আমার বাড়ি তোমার বাড়ি আমার বাড়ি নেই, পথে ফেলে দিলে আমি পথেই পড়ে রই। ওর বাড়িঘর নেই, আমাদের সঙ্গেই চলুক। গণেশ দা, তুমি বলো সেই রাতে কি হয়েছিল? আমাদের ক্রায়ো প্রিজার্ভ করার কথা জানার পরে তুমি কি করলে? সাবওয়ে থেকে 3 জনে বাইরে বেরিয়েছে। জাতীয় ছুটির দিনে রাস্তায় লোকজন কম। যারা আছে তারা ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে, যেন ট্রেন বা বাস মিস হয়ে গেলে তাদের জীবন শেষ হয়ে যাবে। কি হলো রে বাবা, শহরটা অন্যরকম লাগছে কেন? শিয়ালদহ, ইন্ডিয়া, 2রা অক্টোবর সকাল 11:45। ওয়ারিস্তান মুর্দাবাদ, 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 ইন্ডিয়া জিন্দাবাদ, 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 ওয়ারিস্তান মুর্দাবাদ, মুর্দাবাদ। কিসের জুলুস? একটা মিছিল এগিয়ে আসছে। বিট্টু কিছু বলল না। জানালার কাঁচ নামিয়ে রকি শুনল মিছিলের গোড়ায় যে নেতা রয়েছে সে ললকার দিচ্ছে, ওয়ারিস্তান কি পিএম মুর্দাবাদ, 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 ওয়ারিস্তান কি পিএম মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। দ্রুত গাড়ির জানালার কাঁচ তুলে ট্যাবের পাওয়ার অন করল রকি। 3G টেকনোলজির কারণে এখন সব চ্যানেলের লাইভ স্ট্রিমিং পাওয়া যায়। বাফারিংয়ে অবশ্য সামান্য প্রবলেম থাকে। নিউজ ওয়ার্ল্ডে ঢুকে পড়ল রকি। Another coup in Wariston by the army. Another nuclear war in the offing. চ্যানেল চেঞ্জ করল রকি। Ex-Prime Minister Maya Malik has been arrested from her residence. Doomsday conspiracy from Wariston. আবার একটা অন্য চ্যানেল। New Prime Minister is Army Chief G.A. Chaudhary. Trouble in Southeast Asia. New PM of Waristan sets 1-hour deadline for India.
Jia Chaudhary blames India for disappearance of Raju Mandal. 1 hour deadline by Jia. এক গাদা চ্যানেলের ভিড়ে খাবি খেতে খেতে রকি দেখল তার ট্যাবে দুটো ইমেলের আইকন জলজল করছে। akz@gmail.com ইমেল আইডি কে জানে? মেঘনাথ জানে, জিয়া জানে, লুসি কি জানে? মনে পড়ছে না তার। বেশি না ভেবে প্রথম মেলটা খোলে রকি। মেঘনাথ লাহিড়ী খুব ডিটেলে মেল পাঠিয়েছে। একদম শেষে লিখেছে, রিচ হাওড়া স্টেশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সেই মেল থেকে বালাজির মোবাইল নম্বর পেল রকি। বিট্টু, আমরা হাওড়া স্টেশন যাব। বিট্টু ফ্লাইওভার পেরিয়ে একটা সরু রাস্তায় গাড়ি ঢোকালো। এই রাস্তার কি নাম? মহাত্মা গান্ধী রোড। সরু রাস্তায় দুটো ট্রাম লাইন পাতা। এক লাইনে একটা ট্রাম খারাপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। রাস্তার দুদিকে সারিবদ্ধ প্রাইভেট কার, ট্যাক্সি, অটোরিকশা, 2 চাকার রিক্সা, 3 চাকার ভ্যান। গাড়ির এই ক্যাওসের মধ্যে ঝামেলা বাড়াচ্ছে বড় বড় স্টেট বাসগুলো। ওয়ারিস্তানে এরকম ট্রাফিক জ্যাম সবসময়ই হয়, তবে রকি পৌঁছানোর আগে সেই সব রাস্তা পরিষ্কার হয়ে যায়। নিজের দেশে সে ভিআইপি, কিন্তু এখানে আম পাবলিক। রাস্তার নাম শুনে ক্যাজুয়ালি শ্রাগ করল রকি। সে শুনেছে ইন্ডিয়ার সব শহরেই এ লোকটার নামে একটা করে রাস্তা আছে। কলকাতার সেই রাস্তার এই অবস্থা। লোকটার জন্মদিনে ট্রাফিক জ্যাম বাঁধিয়ে এই রেসপেক্ট জানাচ্ছে দেশের লোক। বাহ ভাই বাহ। প্রাইভেট নম্বর থেকে ফোন ঢুকছে। কার হতে পারে? ফোনের সবুজ বোতাম টিপে রকি চুপ করে থাকে। কে কথা বলে দেখতে চায় সে। এদিকে খবর জানেন তো? গ্রিনবার্গের গলা। রকি চুপ করে রয়েছে। ধরে নিচ্ছি জানেন। আমি চাই ঘরের ছেলে ঘরে ভালোই ভালোই ফিরে আসুক। তার জন্য যা যা করণীয় করুন। আমি ডাক্তার বিবির সঙ্গে কথা বলেছি, তিনি সমস্ত ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলেছেন। ডাক্তার বিবি মানে লুসি লাহিড়ী, তার সঙ্গে গ্রিনবার্গ কথা বলেছে? এই মুহূর্তে আসল কাজ হলো পয়লা কদম ফেলা। জার্নি স্টার্টস ফ্রম ফার্স্ট স্টেপ। তাই তো মিস্টার A.K. রে, প্রথম রাতেই বেড়াল কাটুন। অলরাইট? ফার্স্ট, পয়লা, প্রথম, একাধিক ক্লু এসেছে। প্রথমা নামের বিড়ালটিকে কাটার জন্য ডেথ সি শিপইয়ার্ডের মালিক অর্ডার করেছে রকিকে। প্রথমা কোনো বিড়াল নয়, একটা ইঁদুর। ওয়ারিস্তানের জালে আটকা পড়ে মৃত্যুর ক্ষণ গুনতে থাকা ভারতীয় ইঁদুর। মেলবক্স থেকে দ্বিতীয় মেলটা পড়ে রকি। জিয়া পাঠিয়েছে, রকি, সময় খুব কম, মোবাইল থেকে মেল করছি। এখানে একটা কু হয়েছে, সেটা ঘটিয়েছি আমি। মায়া এখন আন্ডাসেলে হাউস অ্যারেস্ট হয়ে আছে। আমি এখন প্রধানমন্ত্রী। সরকারি রেডিও স্টেশন, সরকারি টিভি অলরেডি আমার গুণগান শুরু করে দিয়েছে। রাজুর মতো আমিও মনে করি যে ইন্ডিয়াকে অ্যাটাক করা ছাড়া আমাদের আর উপায় নেই। আমি ওদের 1 ঘন্টা ডেডলাইন দিয়েছি, তারপর যা হবে দেখা যাবে। নিড ইউর ব্লেসিংস, জিয়া। জিয়া ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধে যাচ্ছে? পাগল না ছাগল? গ্রিনবার্গ ওখানে কি করছে? বিরক্ত হয়ে রকি মেলের উত্তর লিখল, টক টু গ্রিনবার্গ ইমিডিয়েটলি। বিট্টু, এখন আমরা কোথায়? হাওড়া ব্রিজ। জানালা দিয়ে বাইরে তাকিয়ে গঙ্গা দেখতে পেল রকি। ব্রিজে ট্রাফিক জ্যাম। তার ফাঁক ফোকর দিয়ে গলে যাচ্ছে গাড়ি। লোকজন দৌড়ে দৌড়ে স্টেশনের দিকে যাচ্ছে। রাস্তায় টহল দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যান। বালাজি প্রথমাকে নিয়ে হাওড়া স্টেশনে থাকবে, তাহলে ওকেই ফোন করা উচিত। রকির চোখের সামনে হাওড়া স্টেশনের লাল রঙা স্থাপত্য। সেসব না দেখে কানে ট্যাপ দিল রকি। বালাজির ফোনের রিং হচ্ছে। হাওড়া, ইন্ডিয়া, 2রা অক্টোবর সকাল 11:45। হাওড়া বাস স্ট্যান্ডে বাস কম। ফাঁকা স্টেট বাসে উঠে বসলো 3 জনে। সামনের দিকের জানালার ধারে বসেছে সিন্টু। তার পেছনের সিটে জানালার ধারে বসলো প্রথমা। 3টে শিয়ালদার টিকিট কেটে প্রথমার পাশে বসলো গণেশ। পেস্ট্রি আর কফিতে কড়া ডোজে ঘুমের ওষুধ মেশানো ছিল। তুই অজ্ঞান হয়ে গেলি, তোকে অ্যাম্বুলেন্সে করে খড়গপুরে নিয়ে গেল সনাতন। ওই দৃশ্য দেখে সেই রাতেই আমি রিলাইভ থেকে পালাই। ষষ্ঠীকেও সঙ্গে নিয়ে। বাকিদেরও বলেছিলাম, ওরা আসতে রাজি হয়নি।
তারপর আর কি, ফিউজিটিভ হয়ে পালিয়ে পালিয়ে বেড়ানো। প্রথমে আমরা গেলাম মধ্যপ্রদেশের একটা ছোট্ট শহরে। স্কুলের ছেলেমেয়েদের প্রাইভেট টিউশন দিতাম, কিন্তু মুশকিল হলো 3 জায়গায়। 1 নম্বর, তাড়াহুড়ো করে পালানোর সময় কোনো অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিতে পারিনি। ভোটার কার্ড বা স্কুল কলেজের মার্কশিটও ছিল না। ডকুমেন্টের অভাবে কেউ আমাদের বিশ্বাসও করছিল না। নেহাত খারাপ পড়াতাম না, তাই টিউশনি জুটেও যেত। তবে ষষ্ঠীর অবস্থা খুব খারাপ। মেঘনা তোর জন্য কোনো পরিচয়পত্র বানায়নি। আমার মতো কেস। চুপ কর, নইলে চাটি খাবি। বড় বাজারের মধ্যে দিয়ে বাসটা ঢিকিয়ে ঢিকিয়ে যাচ্ছে। রাস্তায় ট্রাম, বাস, ঠেলা, 3 চাকা ভ্যান, টেম্পো, অটো, ম্যাটাডোর মিলিয়ে এমন একটা জ্যাম বাঁধিয়ে রেখেছে যেটা কোনোদিনও শুধরবে বলে মনে হয় না। মেঘনাদ আমার নামে পুলিশ এফআইআর করল। আমি নাকি অনাথ আশ্রমের তহবিল তছরূপ করে পালিয়েছি। খবরের কাগজে আমার ছবি দিয়ে সন্ধান চাইয়ের বিজ্ঞাপন বেরোল। কাগজে বেরোলে কোনো অসুবিধা ছিল না, আসলে আমি যেখানে থাকতাম ওখানে কাগজ পড়ার রেওয়াজ কম। টিভিতে আমার ছবি দেখিয়ে সব মুশকিল করে দিল। আমাকে মধ্যপ্রদেশ ছাড়তে হবে। তুমি সত্যি সত্যি মালকড়ি ছেড়ে ভাগনি তো? বাবা সিন্টু, তাই যদি হতো তাহলে ষষ্ঠীর হারিয়ে যাওয়া নিয়ে কোনো পুলিশি তদন্ত হলো না কেন? মেঘনাদ কেন বলল না যে আমি ষষ্ঠীকে কিডন্যাপ করেছি? এটাও ভাববার বিষয়। তোমাকে না জড়িয়ে হোক, ষষ্ঠীর নিরুদ্দেশ হয়ে যাওয়া নিয়ে কোনো তদন্ত হয়নি কেন? মেঘনাদের সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করিস। ও সব বাদ দাও, মধ্যপ্রদেশ থেকে তুমি কোথায় গেলে সেটা বলো। কোথাও না, বাপ বলে ব্যাক টু বেঙ্গল। ভেবে দেখলাম কলকাতা শহরের মতো লুকিয়ে থাকার না আর ভালো কোনো জায়গা নেই। ভাষা নিয়ে সমস্যা নেই, চেহারা নিয়ে সমস্যা নেই, দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থাও হয়ে যাবে। তাছাড়া এই শহরে প্রতিদিন হাজারে হাজারে ভিনদেশি লোক এসে নিজের পরিচয়পত্র বানিয়ে নিচ্ছে। আমি কলকাতার ছেলে হয়ে পারবো না। খিদিরপুর বস্তিতে বেনামে ঘর ভাড়া নিলাম। বললাম কুচবিহার থেকে এসেছি, ট্রেনের সব ডকুমেন্ট হারিয়ে গেছে। ওখানকার নেতা আমার একটা কথাও বিশ্বাস করলো না, তবে লোকাল বাচ্চাদের ফ্রিতে পড়াতাম বলে এলাকায় সুনাম দিল। মাস 3 মধ্যে আমার নতুন নাম হলো বিনায়ক বাগচি। ষষ্ঠীর কোনো কাগজ টাগজ ছিল না। সে দিব্যি বার্থ সার্টিফিকেট আর রেশন কার্ড পেয়ে নাচতে নাচতে স্কুলে যেতে লাগলো। কি নাম দিয়েছিলে বার্থ সার্টিফিকেটে? জাতির জনক। মোহন দাসের নামের মাঝখানে স্পেস দিতেই পদবি বেরিয়ে এলো, মোহন দাস। রিল লাইফে ষষ্ঠীচরণ লাহিড়ী এখন রাজাবাজার সায়েন্স কলেজের ছাত্র মোহন দাস। বাবা, কলেজের স্টুডেন্ট, ষষ্ঠীকে দাদা বলতে হবে? আচ্ছা, ষষ্ঠী তো কলেজে পড়ে, তুমি কি করো? আমরা দুজনে একটা ছোট্ট বিজনেস করি। আমাদের কোম্পানির নাম হেল্পিং হ্যান্ড। আমরা বাড়ি বাড়ি আয়া আর কাজের লোক সাপ্লাইয়ের কাজ করি। আমাদের ডেটা ব্যাংক আছে। একদিকে লোকেশন ওয়াইজ বুড়ো বুড়িদের ঠিকানা, অন্যদিকে আয়ার কাজের লোকেদের ঠিকানা। লোকেশন মিলিয়ে তাদেরকে পাঠাই, এতে আমাদের একটা কমিশন থাকে। সব আয়ার কাজের লোকের পুলিশ ভেরিফিকেশন করা আছে। এদের পুলিশ ভেরিফিকেশন লাগছে আর তোমার লাগছে না? পুলিশ বুঝতে পারছে না যে বিনায়ক বাগচি আসলে গণেশ লাহিড়ী, যে 5 বছর আগে রিলাইফের তহবিল তছরূপ করে পালিয়েছিল? দেখ, অপরাধ না হওয়া পর্যন্ত পুলিশ কোনো বিষয় নাক গলায় না। সেই গণেশের সঙ্গে এই বিনায়ককে মেলাতে গেলে একটা অপরাধ লাগবে, আর যেটা এখন আমি করিনি, তবে এবার করব। মানে? হাওড়া, ইন্ডিয়া, 2রা অক্টোবর দুপুর 12টা। বালাজির সঙ্গে রকির দেখা হলো হাওড়া ব্রিজের ওপরে। বালাজিকে ফোন করে সে জেনে নিয়েছিল যে প্রথমা তার হাত ফসকে পালিয়েছে। একটাই সুবিধে, প্রথমার জিপিএস। ফোনে মেঘনাদ বালাজিকে বলেছিল, রেড ডটটা মহাত্মা গান্ধী রোড বরাবর আস্তে আস্তে হাওড়া থেকে শিয়ালদার দিকে যাচ্ছে। প্রথমা কোনো বাসে আছে। ট্যাক্সি বা অটো নয় কেন? এখন রাস্তা ফাঁকা, ট্যাক্সি বা অটো অত আস্তে আস্তে যাবে না। বালাজির কাছ থেকে সব শুনে রকি বুঝল যে রাস্তা দিয়ে সে এসেছে সেই রাস্তা দিয়েই মেয়েটা এখন যাচ্ছে। বিট্টু, ইউ টার্ন করে গাড়ি দাঁড় করা। বিট্টু বেআইনিভাবে ব্রিজের ওপর ইউটার্ন করল। অন্যদিন হলে পুলিশ ক্যাঁক করে ধরতো এতক্ষণে, কিন্তু আজ পুলিশ নেই, যানবাহন কম। সময় যত গড়াচ্ছে রাস্তায় লোক ততই কমছে। রকি গাড়ির মধ্যে চুপচাপ বসে রইল। হতে পারে এখন যুদ্ধ পরিস্থিতি, হতে পারে ইন্ডিয়া জুড়ে নৈরাজ্য ক্রমশ বাড়ছে, কিন্তু রকি কখনোই ভুলছে না যে এটা ইন্ডিয়া, শত্রুপক্ষের দেশ। এই দেশে সে ঢুকেছে জাল পাসপোর্ট নিয়ে। এই অবস্থায় যত কম লোক তাকে নোটিস করবে ততই মঙ্গল।
বালাজি এলো এসইউভিতে চড়ে। গাড়িটা দেখেই অপছন্দ হলো রকির। গাবদা একটা এসইউভির সামনে পেছনে ডাক্তারি ছাপ মারা। না না, এই গাড়িতে ওঠা যাবে না। একবার ধরা পড়ে গেলে 2 আর 2 4 করতে কোনো অসুবিধা হবে না। বালাজির সঙ্গে প্রাথমিক আলাপ সেরে রকি বুঝতে পারে সে তার সম্পর্কে কিছুই জানে না, তবে এক কথায় রকিকে নেতা বলে মেনে নিল। রকির নির্দেশে এসইউভিটা ফেরত পাঠিয়ে দিল সে। ড্রাইভারের আসনে যে লোকটা বসেছিল সে গাড়ি নিয়ে চলে গেল। বিট্টুকেও ছেড়ে দিল রকি। একে আর সঙ্গে রাখা ঠিক হবে না। বিট্টু টুক করে দীপুর মতো হাওয়া হয়ে গেল। ইন্ডিয়ান নাগরিক হিসেবে ওয়ারিস্তানের হয়ে খুচখাচ কাজ করে দেওয়ার জন্য এরা কাঁচা টাকায় মোটা অ্যামাউন্ট পাবে। দুজনের মোবাইল নম্বর রকির ট্যাবে সেভ করা রয়েছে। কখন কাকে দরকার লাগে কে বলতে পারে। বালাজি ছাড়া বুনো নামের এক ছোকরা লাল হ্যাচব্যাকে উঠে বসল। চালকের আসনে বসল রকি নিজে। এরা দুজন কেমন গাড়ি চালায় কে জানে। এদের হাতে গাড়ি ছাড়া রিস্ক নেওয়া যাবে না। রকি তার মিলিটারি ক্যারিয়ারে কয়েক লাখ মাইল গাড়ি চালিয়েছে। সাইকেল থেকে যুদ্ধবিমান সব চালানোর অভিজ্ঞতা রয়েছে তার। হাওড়া থেকে শিয়ালদা ফিরতে ফিরতে আজ ভোর থেকে যা যা ঘটেছে বালাজির মুখ থেকে শুনে নিল রকি। পুরো ছবিটা এখন তার কাছে জলের মতো পরিষ্কার। প্রথমাকে ধরতে না পারার জন্য বালাজিকে মনে মনে গালাগালিও করেছিল সে, কিন্তু এখন বুঝতে পারছে মেয়েটা অত্যন্ত বুদ্ধিমান। সাকরের দুটিও স্ট্রিট স্মার্ট। মেঘনাথ ফোনে বালাজিকে জানালো, রেড ডট এখন শিয়ালদা কোর্টের পাশে। হাওড়ায় পারিনি, শিয়ালদায় পৌঁছে দেব। শিয়ালদহ, ইন্ডিয়া, 2রা অক্টোবর দুপুর 12টা। ট্রাফিক জ্যাম আর নেই। ঠিক সামনে 71 নম্বর বাসটা খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে। রাস্তা এত সরু যে ওভারটেক করা সম্ভব নয়। স্টেট বাসও গুড়গুড় করে হাঁটছে। প্রাইভেট গাড়ি বা ট্যাক্সি অবশ্য হুশাস করে গলে যাচ্ছে মাঝখান দিয়ে। একটা লাল সেকেন্ড হ্যান্ড হ্যাচব্যাক প্রচণ্ড জোরে হর্ন দিতে দিতে তাদের বাসটাকে পেরিয়ে গেল। রিলাইফে আমার সাপ্লাই করা দুজন মেয়ে কাজ করে। তাদের কাছ থেকে আমি অনাথ আশ্রম আর মেডিকেল সেন্টারের প্রতিটা মুহূর্তের খবর পাই। মেঘনাথের চেম্বারে মাইক্রো রেকর্ডার বসানো আছে। দিনের শিফটে যে আয়া থাকে সে রাত 10টায় চেম্বার পরিষ্কার করার সময় পুরনো সিটি বের করে নতুন সিটি লাগিয়ে চেম্বার ছাড়ে। রাত 11টার সময় সিটি হাতে পেয়ে আমার প্রথম কাজ সেটা শোনা। ওখান থেকেই তো তোর খবর জানলাম রে। তাছাড়া সুজাতাও একটা আভাস দিয়েছিল। তুমি আমার কাছে পৌঁছলে কি করে, এটা নিয়ে আমি খুব কনফিউজড ছিলাম। এতক্ষণে ক্লিয়ার হলো। তুমি কি গাড়ি নিয়ে গিয়েছিলে? খিদিরপুর থেকে সারাদিন লরি আর ট্রাক ছাড়ে দিল্লি আর মুম্বাইয়ের উদ্দেশ্যে। সিটিটা শোনার পরে আমি লরিতে উঠে পড়েছিলাম। অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছে দেখি ভিড় ঠিক ঠিক করছে। পুলিশ, মিডিয়া, স্থানীয় লোক, প্রশাসন সবাই হাজির। তারই মধ্যে বালাজি তোর একটা ফটো বের করে সবাইকে দেখিয়ে খোঁজ নিচ্ছে। বালাজি আমাকে 2-1বার দেখেছে। কাজের মেয়ে খোঁজার জন্য হেল্পিং হ্যান্ডে এসেছিল। কাজে ওর মুখোমুখি হওয়া যাবে না। আড়ালে দাঁড়িয়ে খেয়াল করলাম একটা লোক বালাজির হাতের ছবিটা দেখে থমকে গেল। তারপর অ্যাক্সিডেন্ট স্পট থেকে পালালো। আমি তার পিছু পিছু গিয়ে রাস্তায় পাকড়াও করি। তারপর জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তার স্ত্রী তোকে স্টেশনে নিয়ে গেছে। উমা আর কৃষ্ণকান্ত। বাস উঠেছে শিয়ালদা ফ্লাইওভারে। ছবিঘর সিনেমা হলের পাশ দিয়ে উপরে উঠে ডান দিকে ঘুরবে। আচ্ছা, তুমি যেভাবে আমার সন্ধান পেয়েছো বালাজিও কি সেভাবেই পেয়েছে? দেখ, কোলাঘাটে অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ওরা মুভ করা শুরু করে। বালাজি গাড়িতে আর আমি লরিতে। আমি খবর পেয়েছি বালাজি জানার ঠিক 1 ঘন্টা পরে। ভাগ্য ভালো যে রাস্তায় ওদের গাড়ি খারাপ হয়ে গেছিল, তা না হলে বালাজি আমার আগে তোকে খুঁজে পেত। জিপিএস কীরকম দেখতে হয় বলো তো? ছোট্ট বোতাম থেকে পিনের মাথা কিংবা দেশলাই বাস্ক। জিপিএসের চেহারা যা খুশি হতে পারে। মিলিটারিদের কাছে যে জিপিএস আছে তাতে কয়েকশো মিটারের অ্যাকুরেসি হয়। আর বাজারে যেসব ট্র্যাকার পাওয়া যায় তারা একদম পিন পয়েন্ট করতে পারে না। বড়জোর বলবে তুই শিয়ালদা চত্বরে আছিস, কিন্তু শিয়ালদা বড় জায়গা, ওভাবে কাউকে পাওয়া যায় না। কিন্তু তুই ট্র্যাকারের কথা জিজ্ঞাসা করলি কেন? এবার আমরা কোথায় যাব সেটা ভাবছিলাম। শিয়ালদা কোর্টের পাশ দিয়ে ঘুরে বাস দাঁড়িয়েছে স্টেশনের সামনে। কি হলো, কোথায় যাব? কোথাও যাবার কি উপায় রেখেছিস? জানলা দিয়ে দেখ। প্রথমা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল লাল রঙের একটা হ্যাচব্যাক এসে স্টেট বাসের দরজাটা গার্ড করে দাঁড়িয়েছে।
আর গাড়ি থেকে নামছে বালাজি আর বুনো। ড্রাইভারের সিটে রোগামতো একটা লোক বসে। গান্ধীজির জন্মদিনে মারামারি করতে হবে? গায়ের জোরে ওদের সঙ্গে পারা যাবে না। হাওড়া স্টেশনে একটা দামড়া ছেলে আমার সঙ্গে পাঙ্গা নিতে এসেছিল, তাকে বান্ডিল করে দিয়েছি হেড অফিস কাটিয়ে। হেড অফিস? আরে হেড অফিস জানো না? হেডে বেরেন নেই নাকি? এই নাও। কি এটা? বেরেন? গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো মেশানো আছে। ওদের কাছাকাছি গিয়ে ডাইরেক্ট মুখ লক্ষ্য করে চার্জ করবে। মায়া ধরা করলে কিন্তু হবে না। হাত পেতে প্রথমা একটা কাগজের পুঁটলি নেয়। গাড়ি রেখেছেন এই আপনাদের পার্কিং লট নাই, এডুসকান পুচকা একটা গাড়ি নিয়ে বারপারটাই করছে। লজ্জা হয় না? দাদাগিরি ফলাবে না, চলবে না। বাসের কন্ডাক্টর বালাজির সঙ্গে তুমুল ঝগড়া করছে। বালাজি চুপচাপ দাঁড়িয়ে। কন্ডাক্টরের কোনো কথা সে শুনছে না। সিন্টুও মাথা গলালো জানালা দিয়ে। মেরে ফেললো গো, বাঁচাও বাঁচাও, 10-9-8 ফোন করো, বাঁচাও, মেরে ফেললো গো, মেরে ফেললো। 10-9-8 আবার কি? ওটা শিশু নির্যাতনের টোল ফ্রি নাম্বার, দেওয়ালে লেখা থাকে, দেখোনি? তুমি তো আবার 5 বছর ধরে ঘুমোচ্ছিলে, এসব তো কিছুই জানো না। মেরে ফেললো গো, বাঁচাও, কেউ ফোন করো। পুঁটলি হাতে নেওয়ার পর থেকে প্রথমার হাতটা চুল করছে। কাগজে মোড়া অবস্থায় এত ঝাঁঝালো হলে চোখে নাকে পড়লে কি হবে কে জানে। সিন্টুর চিৎকারে কাজ হয়েছে। পুলিশ না এলেও শিরিঙ্গে মার্কা একটা হোমগার্ড এসে বালাজিকে কি যেন একটা বলছে। হকার, সবজিওয়ালি, বেকার, পাতাখোর, অন্যান্য স্টেট বাসের ড্রাইভার আর কন্ডাক্টররাও এসে পড়েছে। প্রথমা নিশ্চিন্ত হলো, এত লোকের মধ্যে বালাজি তার কোনো ক্ষতি করতে পারবে না। পেছন ফিরে প্রথমা দেখল গণেশ দুটো সিটের সারির ফাঁকে বাসের মেঝেতে উপুড় হয়ে শুয়ে পড়েছে। চিবুক উঁচু, দুহাত সামনে, হাতে ধরা কৌটোর মতো একটা জিনিস। এটা কি? উত্তর না দিয়ে কার্গোর পকেট থেকে একই রকম দেখতে একটা লম্বা ধাতব পাত্র বের করে প্রথমার দিকে এগিয়ে দিল গণেশ। ডিওড্রেন্ট যেরকম ক্যানিস্টারে পাওয়া যায়, এটা সেই রকম পাত্র। ওপরে স্প্রে করার মতো মুন্ডু লাগানো। ঢাকনা খুলে গন্ধ শুঁকতে যাচ্ছিল প্রথমা। পাগল হয়েছিস? এটা পেপার স্প্রে। বালাজি আর বুনোর কাছাকাছি পৌঁছে মুখ লক্ষ্য করে স্প্রে করে দিবি, আধ ঘন্টা উঠতে পারবে না। এক হাতে গোলমরিচ গুঁড়োর প্যাকেট, অন্য হাতে মরিচের স্প্রে। কনফিডেন্টলি প্রথমা সিট থেকে উঠে দাঁড়ালো। আকাশের দিকে একটা ফায়ার করলো বালাজি। মুহূর্তে চারিদিক খালি হয়ে গেল। হকার, সবজিওয়ালি, বেকার, পাতাখোর, অন্যান্য স্টেট বাসের ড্রাইভার আর কন্ডাক্টর দৌড়ে পালিয়ে গেল। এই বাসের ড্রাইভার আর কন্ডাক্টরও ড্রাইভারের পাশের দরজা খুলে এক লাফে পালালো। প্রথমা খেয়াল করলো তাদের সঙ্গে পালালো সিন্টুও। চারিদিকে এখন শুনশান। বুনো বাসে উঠে এসে প্রথমার চুলের মুঠি ধরে হ্যাঁচকা একটা টান দিল। সেই টানে বুনোর কোলে গিয়ে পড়ল প্রথমা। সিন্টুর দেওয়া পুঁটলিটা খোলার সময় নেই। নিজের চোখ মুখ বন্ধ রেখে আন্দাজে বুনোর মুখে পুঁটলিটা ঘষে দিল প্রথমা। ফল হলো ম্যাজিকের মতো। একটা জান্তব চিৎকার করে বুনো বাসের মধ্যে গড়াগড়ি খেতে লাগলো। ড্রাইভারের পাশের দরজাটা খোলা। স্টিয়ারিং আর বসার আসনের মাঝখান দিয়ে গলতে হবে। গিয়ার টপকে আসনে পা রাখে সে। এবার একটা লাফ, তারপরেই মুক্তি। কিন্তু আবার প্রথমার চুলের মুঠি ধরেছে কেউ। পালাবার চেষ্টা করিস না। অসম্ভব জোরে টানলো এবার। হাত দুটো পিছমোড়া করে ধরে ফেললো বালাজি। বাস ড্রাইভারের আসন থেকে চ্যাংদোলা করে প্রথমাকে সামনে নিয়ে এলো বালাজি। এখন প্রথমার 2 হাত পিছমোড়া অবস্থায় বালাজির বাঁ হাতে বন্দি। প্রথমাকে ঢাল হিসেবে ব্যবহার করে তার ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছে সে। ডান হাতে ধরে রয়েছে একটা পিস্তল। টার্গেট গণেশ। 2 সারি বসবার আসনের মাঝখানে অসহায়ের মতো শুয়ে রয়েছে গণেশ। হাতে পেপার স্প্রের ক্যানিস্টার। প্রথমার জন্য ব্যবহার করতে পারছে না। প্রথমা শরীরের সমস্ত শক্তি দিয়ে বসে পড়তে চাইছে। হাতে লাগছে, কাঁধে লাগছে, তাও সে চেষ্টা চালায়। এক মুহূর্তের জন্য মাথা নিচের দিকে ঝুঁকিয়ে গণেশ তার সুবিধে করে দেয়। চোখ বন্ধ করে ফেলে সে। মরে গেলাম, চলে যাচ্ছে। বালাজির দিকে তাক করে গণেশ পেপার ক্যানিস্টার স্প্রে করেছে। প্রথমার ঘাড়ে মরিচ গুঁড়ো লেগে ঘাড় জ্বালা করছে। বালাজিরও মুখে লেগেছে মরিচ গুঁড়ো। সে প্রথমার হাত ছেড়ে দিয়েছে।
এই ছোট্ট সময়টুকুই প্রয়োজন ছিল প্রথমার। নিজের পেপার স্প্রের ক্যানিস্টারের ন্যাজল টিপে পুরোটা সে খালি করে দিল বালাজির মুখের ওপর। হাওড়ায় ট্রেনের কামরায় বালাজির হাতে কামড়ে দিয়েছিল সে। স্প্রের শেষটুকু ওইখানেই ঢালল, ঠিক কাটা ঘায়ে নুনের ছিটের মতো। বালাজি আর বুনো বাসের মেঝেয় শুয়ে জন্তুর মতো চেঁচাচ্ছে তখন। এক পাশে ছিটকে গিয়েছে পিস্তল। গণেশ তড়াক করে উঠে দাঁড়ায়, পড়ে থাকা পিস্তলটা হাতে নিয়ে ড্রাইভারের পাশের জানালা দিয়ে এক লাফে বাস থেকে নামে। সঙ্গে প্রথমা। এখনো একটা গুন্ডা বাকি আছে, লাল হ্যাচব্যাকের ড্রাইভারটা। পানি পানি। কিন্তু হ্যাচব্যাকের সামনে পৌঁছে গণেশ আর প্রথমা অবাক। বেটেখাটো লোকটা রাস্তায় পড়ে কাতরাচ্ছে, দু হাত দিয়ে চোখ ঘষছে, আর পাশে দাঁড়িয়ে মজা দেখছে সিন্টু। এই গাড়িটায় করে পালাই চলো। গণেশ চারিদিকটা একবার দেখল। শিয়ালদা চত্বর অন্য দিনের তুলনায় ফাঁকা। যে কয়েকজন ছিল গুলির আওয়াজ শুনে ভেগেছে। শিয়ালদা কোর্টের পাশ দিয়ে, সাবওয়ের পাশ দিয়ে, অটোর আড়াল থেকে, রেল হাসপাতালের গেটের কোণ থেকে কয়েকজন তাদের নজরে রাখলেও এগিয়ে আসছে না কেউই। এই মৌকায় গাড়িটা নিয়ে কেটে পড়লে মন্দ হয় না। গণেশ এক লাফে স্টিয়ারিং হুইলের পেছনে বসে। প্রথমা বসে পেছনের সিটে। সিন্টুও প্রথমাকে গুঁটিয়ে পেছনের সিটে উঠে পড়েছে। ইঞ্জিনে স্টার্ট দিল গণেশ। ক্লাচে পা দিয়ে ফার্স্ট গিয়ার চাপল। স্টেট বাসটা পেরিয়ে সেকেন্ড গিয়ার দিল। লোকজন আড়াল থেকে বেরিয়ে আসছে। গাড়ির স্পিড বাড়ছে। 15, 20, 25। টলতে টলতে বালাজি নেমেছে বাস থেকে। মোজার ভেতর থেকে বের করেছে আরও একটা রিভলভার। বাঁ হাতে চোখ ঘষতে ঘষতে লক্ষ্য স্থির করছে সে। রেল হাসপাতালের সামনের রাস্তায় অল্প কিছু লোকের জটলা। থার্ড গিয়ারে যায় গণেশ। গাড়ির স্পিড বাড়ায় 30, 35, 40। এবার ফোর্থ গিয়ারে। লোকগুলো সরবে না নাকি? শুয়ে পড়, শুয়ে পড়। গাড়ির কাছে গুলি লাগার শব্দ হলো, কিন্তু কাঁচ ভাঙল না। আবার গুলির শব্দ। সঙ্গে সঙ্গে কান ফাটানো শব্দ করে গাড়ির টায়ার বাস্ট করলো। গাড়িটা কোনাকুনি গিয়ে রেল হাসপাতালের সামনের ল্যাম্পপোস্টে একটা ধাক্কা মারল। সিট বেল্ট বেঁধে নিয়েছিল গণেশ, তা সত্ত্বেও তার মাথা স্টিয়ারিংয়ে ঠুকে গেল। প্রথমা আর সিন্টু সিট বেল্ট বাঁধেনি। তারা পেছনের সিটের লেগ স্পেসে মুখ থুবড়ে পড়ল। রিভার্স গিয়ারে গণেশ গাড়ি ব্যাক করছে। সিটে উঠে বসে নিচু হয়ে পেছন দিকে তাকালো প্রথমা। রাস্তাঘাট আবার শুনশান। স্টেট বাস, প্রাইভেট বাস, ট্যাক্সি, প্রাইভেট কার, 3 চাকার ভ্যান, 2 চাকার রিক্সা নাটকের প্রপের মতো এখানে ওখানে পড়ে রয়েছে। আর তার মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে আসছে বালাজি। বাঁ হাতে ভর দিয়ে ডিভাইডারের রেলিং টপকালো সে। ডান হাতের আগ্নেয়াস্ত্র আবার তাক করেছে গাড়ির টায়ারের দিকে। বুনো চোখ ঘষতে ঘষতে এদিকেই এগিয়ে আসছে। পাংচার টায়ার নিয়ে গণেশ অ্যাক্সেলেটারে পা দাবিয়েছে। ফেটে যাওয়া টায়ারের বিকট আওয়াজ, টায়ারের রিমের সঙ্গে রাস্তার সংঘর্ষের শব্দ, হর্নের আওয়াজে প্রথমা আর সিন্টুর কান ঝালাপালা হওয়ার জোগাড়। রেল হাসপাতালের সামনের রাস্তা পেরিয়ে ডান দিকে বেঁকে ফ্লাইওভারে উঠল গণেশ। রাস্তা ফাঁকা। ট্রাফিক সিগন্যালে একজন কনস্টেবল দাঁড়িয়ে। সিগন্যাল লাল। গণেশ গাড়ি নিয়ে কনস্টেবলটার দিকে ধেয়ে যায়। লোকটা ঘাবড়ে গিয়ে এক লাফে দুবার পিছিয়ে গালাগালি দিয়ে ওঠে। গণেশ গাড়ি নিয়ে বাঁ দিকে ঘোরে। ফ্লাইওভার বরাবর নেমে যায় মৌলালির দিকে। রাস্তা ফাঁকা। এখান থেকে দেখা যাচ্ছে মৌলালির সিগন্যাল সবুজ। প্রথমা এতক্ষণে একটু ধাতস্থ হয়েছে। সে ঘাড়ে হাত বোলাতে বোলাতে বলল, কনস্টেবলটাকে ঘাবড়ে দিলে কেন? ও গাড়ির নম্বর নিয়ে কিন্তু এক্ষুনি রিপোর্ট করবে। ওই জন্যই তো এই গাড়ি করে বেশি দূর যাবার উপায় নেই। নেমে যাওয়ার আগে পুরো কলকাতা শহরকে জানিয়ে যাচ্ছি যে গাড়িটা সন্দেহজনক। এই গাড়ির কাজ বুলেট প্রুফ, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। তা নাহলে প্রথম বুলেটটা আমাদের কাউকে ফুঁড়ে দিত। কাছে একটা আঁচড়ও লাগেনি। তাহলেই বোঝ, একটা পুরনো গাড়িকে এইরকম হাইটেক রিমডেলিং করার পেছনে বড় বড় মাথা আছে। পুলিশ তদন্ত করে দেখুক এর মালিককে। পুলিশ কিছু পাবে বলে তো মনে হয় না। আমারও তাই মনে হয়। যদি পায়ও তবে তার সঙ্গে মেঘনাথ লাহিড়িকে অ্যাসোসিয়েট করতে পারবে না। পেপার স্প্রের এফেক্ট খানিকটা কমেছে। প্রথমা ঘাড় চুলকোনো থামিয়ে দেখল মৌলালির ক্রসিং পেরিয়ে গেল গাড়িটা। চৌমাথার লোকে অবাক হয়ে দেখল বিকট আওয়াজ করে পাংচার হয়ে যাওয়া টায়ার নিয়ে একটা লাল গাড়ি খোঁড়াতে খোঁড়াতে এন্টালির দিকে যাচ্ছে। মৌলালির ট্রাফিক সার্জেন্ট হাত দেখিয়ে গাড়ি দাঁড়াতে বলল। গণেশ দাঁড়ালো না। এতক্ষণে তোমার উদ্দেশ্য সফল হলো। সার্জেন্ট ওয়াকি টকি বের করছে। পরে সিগন্যাল আসার আগে আমাদের নেমে যেতে হবে, তা না হলে কিন্তু সবাইকে পুলিশে ধরবে। খারাপ বলিসনি,
জেমস সিনেমার সামনে গাড়িটা পার্ক করলো গণেশ। বালাজির পিস্তল গাড়িতেই থাক, তাহলে খেলা আরও জমবে। সামনের সিটে একটা ন্যাপসাক রয়েছে, ওটাও থাক। কিন্তু ওরা যদি ট্যাক্সি ধরে এখানে চলে আসে? অন্য টায়ারগুলোর হাওয়া বের করে দিচ্ছি। এই গাড়িকে চালানোর উপযোগী করতে অন্তত একদিন সময় লাগবে। সিন্টু, হেল্প। শিয়ালদহ, ইন্ডিয়া, 2রা অক্টোবর দুপুর 1টা। ট্যাক্সিতে বসে রকি চৌধুরী চোখ ঘষছিল। একটা বাচ্চা ছেলে চোখের লঙ্কার গুঁড়ো ঘষে গাড়ি নিয়ে পালিয়ে যাবে, এটা সে এক্সপেক্টই করতে পারেনি। বাচ্চাটা গাড়ির কাঁচে টোকা দিয়ে হাত পেতে ভিক্ষার ভঙ্গি দেখিয়েছিল। দয়ার বশবর্তী হয়ে রকি গাড়ির কাঁচ নামিয়েছিল, আর ছেলেটা মুহূর্তের মধ্যে তার চোখে কি যেন একটা ঘষে দিল। ব্যাস, তারপরের 10-15 মিনিট কি ঘটেছে রকি জানে না। গাড়ি থেকে নেমে ফুটপাতে গড়াগড়ি খেয়েছে আর চিৎকার করেছে। এখন ট্যাক্সিতে বসে ক্রমাগত চোখে মিনারেল ওয়াটারের ঝাপটা দিতে চোখের জ্বালা কমেছে কিছুটা। বাপরে, ইন্ডিয়ার বাচ্চাগুলো কি ডেঞ্জারাস! ওয়ারিস্তানে অনেক চাইল্ড টেরোরিস্ট আছে, কিন্তু সেগুলো কামবাট, বুদ্ধি নেই। ওসব বুদ্ধি থাকলে কি আর সুইসাইড বম্বার হতো? চোখে মিনারেল ওয়াটারের ঝাপটা দিতে দিতে নিজের অবস্থা অ্যাক্সেস করল রকি। লাল হ্যাচব্যাক নিয়ে প্রথমা আর তার 2 শাকরেদ পালিয়েছে। সৌভাগ্যবশত ট্যাবটা হাতছাড়া করেনি রকি, তাহলে সেটার দশাও বালাজির আগ্নেয়াস্ত্রর মতোই হতো। গাড়ির সঙ্গে গায়েব। তার ন্যাপস্যাক গায়েব হলেও পাউচটা ভাগ্যিস কোমরে বাঁধা আছে। শিয়ালদাতেও বোঝা হয়ে ওঠেনি, উল্টে গাড়ি গায়েব হয়ে গেছে। এবং রকি নিশ্চিত ওই গাড়ি পুলিশের হাতে পড়া মাত্র গাড়ির মালিকের খোঁজ শুরু হবে। লাল হ্যাচব্যাকের মালিক কি বিট্টু? যদি হয় তাহলে বিট্টুকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করলেই সে রকি সম্পর্কে যা কিছু জানে বলে দেবে। হিসেব করে রকির মনে হয়েছে তার হাতে আর ঘণ্টা 5 সময় আছে। যুদ্ধকালীন পরিবেশে আরও ঘণ্টাখানেক ছাড় নেওয়া যেতে পারে, তারপর সে আর কলকাতায় নিরাপদ নয়। রকি শুনল বালাজি মোবাইলে কথা বলছে। মিস্টার রায় গাড়ি চালাচ্ছিলেন। রায়কে ফোন দাও। স্পিকার ফোন অন আছে, উনি শুনতে পাচ্ছেন। একটা বাচ্চা মেয়ে মুরগি করে পালালো। হ্যাঁ, জিজ্ঞাসা করো এখন প্রথমা কোথায়, জিপিএস কি বলছে? প্রথমার জিপিএস কি বলছে? ওকে বলো উনি কথা বলতে পারেন, এটা সিকিউরড লাইন, দুদিকের নম্বরই মাস্কিং করা আছে। ওকে। প্রথমা এখন কোথায়? এখন বেগবাগান পেরোচ্ছে, বেশ দ্রুত। আমার ধারণা ওরা ট্যাক্সিতে আছে, ফাঁকা রাস্তায় 60 কিলোমিটার পার আওয়ারে রান করছে। ড্রাইভার, সার্কুলার রোড ধরে দৌড় লাগা, দেখি কেমন পারিস। বিআর সিং হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা ট্যাক্সি দৌড় দিল। শিয়ালদা চত্বরে কেউ বাধা দিতে এলো না। বালাজিকে পিস্তল চালাতে দেখার পরে কারও কোনো কথা বলার সাহস হয়নি। ট্যাক্সি ড্রাইভারটা সব জানে। সামনের সিটে বসে বালাজি তার কোমরেও পিস্তল ঠেকিয়ে রয়েছে। এন্টালি, ইন্ডিয়া, 2রা অক্টোবর দুপুর 1টা। গাড়ি থেকে নেমে চাকার হাওয়া খুলতে ব্যস্ত হয়ে পড়ে গণেশ আর সিন্টু। প্রথমা দাঁড়িয়ে, আচ্ছা ওই লোকগুলো জানলো কি করে যে আমরা শিয়ালদা কোর্টের কাছে এস্টেট বাসে আছি? আমিও এটা ভাবছিলাম। প্রথমা, তুই আমায় জিজ্ঞাসা করেছিলি জিপিএস কেমন দেখতে হয়, কেন জিজ্ঞাসা করেছিলি? দুজনেরই চাকার হাওয়া বের করার কাজ শেষ। প্রথমা মাথা নিচু করে ডান হাত গণেশের দিকে এগিয়ে দিল। কামিজের হাতার আড়াল থেকে ঝিলমিল করে উঠল বালাটা। প্রথমা, মাই গড, মাইক্রোচিপ বসানো ব্যাঙ্গেল! এটার কথা তুই আমাকে আগে বলিসনি কেন? এটাই তো সেই জিপিএস। এটা পরে পালিয়ে বেড়ানোর কোনো মানে হয়? মেঘনাথ ঘরে বসে দেখতে পাচ্ছে তুই কোথায়। আমি ভেবেছিলাম এটা দামি কিছু হবে, তাই তোমাকে বলিনি। অপরাধীর মতো মুখ কালো করে বালা খুলে প্রথমা গণেশের হাতে দেয়। কি করছো? বন্দুকটা পুলিশের হাতে পড়লে তারা হাতিয়ারের মালিকের খোঁজ করবে, আর বালাজির হাতে পড়লে সে যাতে গুলি চালাতে না পারে তার জন্য কার্তুজ বের করে নিলাম। এখন এটা এখানেই থাক। আর এই জিপিএস? ট্যাক্সি। হেস্টিংস যাবে? যাবো। কত নেবে?
মিটারে যা উঠবে তার থেকে 10 টাকা বেশি লাগবে। না না, মিটারে যা উঠবে তাই দেবো। গণেশের মুখের উপর ধোঁয়া ছেড়ে ট্যাক্সিটা চলে যায়। সিন্টু আর প্রথমা পানওয়ালার কাছে গিয়েছে। লেবু লজেন্স আছে? আছে। এক প্যাকেটের কত দাম? 8 টাকা। ও বন্দি, নিও না, আমাদের হাওড়া স্টেশনে এর দাম 5 টাকা। চুপ কর, ষাঁড়ের মতো চেঁচাস না তো। এক প্যাকেট লজেন্স কিনে সিন্টুর হাতে প্যাকেট ধরিয়ে 2 টাকা ফেরত নিয়ে প্রথমা গণেশের দিকে ফেরে। এই ট্যাক্সি। গণেশ আরেকটা ট্যাক্সি দাঁড় করিয়েছে। হেস্টিং যাবে? যাব। কত নেবে? মিটারে যা উঠবে তার থেকে 10 টাকা বেশি লাগবে। গুড, তোরা ওঠ। সিন্টু আর প্রথমাকে পেছনের সিটে তুলে নিজের সামনের সিটে বসে গণেশ। ট্যাক্সির জানালা দিয়ে পেছন দিকে তাকিয়ে দেখে হুটারের আওয়াজ করতে করতে পুলিশের জিপ আর কয়েকটা এনফিল্ড বুলেট লাল হ্যাচব্যাকটাকে ঘিরে ফেলেছে। এখান থেকে যত তাড়াতাড়ি পালানো যায় ততই মঙ্গল। কিন্তু এখান থেকে পালিয়ে এসে যাবে কোথায়? 5 বছর ধরে ঘুমিয়ে থাকা একটা মেয়ে কোথায় যেতে পারে? হয় বালাজি তাকে ধরবে, তারপর পাচার করে দেবে কোথাও, সেখানে তার হার্ট, কিডনি, লিভার পিস পিস করে কেটে নিয়ে খোবলানো শরীরটা ফেলে দেওয়া হবে। আর যদি ওর হাত থেকে পালিয়ে বাঁচতে পারে তাহলে আশ্রয় ও পরিচয়হীন হয়ে জীবনটা কাটাতে হবে। একজন মানুষের প্রধান সম্বল তার পরিচয়, তার ঠিকানা, তার আপনজন। প্রথমার কোনো পরিচয়ও নেই, কোনো ঠিকানাও নেই, নেই কোনো আপনজন। বাকি জীবনটা সে কি নিয়ে বাঁচবে? কেনই বা বাঁচবে? ট্যাক্সিতে বসে বেকবাগানের দিকে যেতে যেতে 2 হাঁটুর মধ্যে মুখ গুঁজে কেঁদে ফেলে প্রথমা। পরবর্তী অংশ বিরতির পর।